আসসালামু আলাইকুম। ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি তোমাদের শিক্ষক ফিরোজ আহমেদ স্যার তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের যে ক্লাসটি আমি নিতে চাচ্ছি সেটি হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র থেকে চেঞ্জিং সেন্টেন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি ক্লাস 8, 9 এবং 10 তোমরা 3 গ্রুপেই দেখতে পারো, অনুসরণ করতে পারো। সবার জন্যই ফায়দা হবে, যেহেতু ইংলিশ গ্রামার সবার জন্যই প্রয়োজন। তো আমি আজকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশ থেকে তোমাদের ক্লাস নিব। তোমরা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনবে। আশা করি তোমরা প্রত্যেকেই ইনশাল্লাহ ধরতে পারবে যে নিয়মগুলো। আমি এক একটা নিয়মের বেশ কিছু উদাহরণ দিব এবং সেই সাথে তোমাদেরকে লিখে দেব, তোমরা সেটা অনুসরণ করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমরা আজকে যে ক্লাসটি শুরু করব সেটার নাম হলো চেঞ্জিং সেন্টেন্স। তোমাদের জেএসসি পরীক্ষাতে, এমনকি এসএসসি পরীক্ষাতেও কিছু সেন্টেন্স আসে যেগুলাকে ট্রান্সফর্ম করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, আবার কোনোটার ডিগ্রি পরিবর্তন করতে হয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হয়। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যেই অংশগুলো তোমাদের পরীক্ষায় আসে আমি সেখান থেকেই তোমাদেরকে দিচ্ছি। তোমরা মনে রাখবে যে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সম্পর্কে তোমাদের অবশ্যই কিছু না কিছু ধারণা রয়েছে। তা আমরা জানি একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সরাসরিও নেগেটিভ করা যায়, আবার অর্থ ঠিক রেখে এটাকে অন্যভাবেও নাবোধক করা যায়। তো সরাসরি নেগেটিভ যেটা করা হয়, যেমন মনে করো আই ইট রাইস, এই বাক্যটিকে তুমি যদি সরাসরি নেগেটিভ করো তাহলে কি হবে? আই ইট, যেহেতু এটা মূল ভার্ব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে কি করতে হবে? ডু নট। আই ডু নট ইট রাইস, এই নেগেটিভ হয়ে গেল, এটা সরাসরি নেগেটিভ হলো। তো আমরা যেটা করব ওটা সরাসরি নেগেটিভ নয়, বরং তার অর্থ ঠিক থাকবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। যদি আমি বলি আই ডো নট ইট রাইস, আমি ভাত খাই না, এই কথাটা কিন্তু বিপরীত হয়ে গেল, যে সরাসরি নাবোধক হয়ে গেল। কিন্তু এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলোকে শুধু ফরমেশনটাকে চেঞ্জ করতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। যেমন মনে করো ব্যক্তির ক্ষেত্রে অনলি শব্দটা, অনলি অথবা এলোন, অনলি এলোন যদি ব্যক্তির ক্ষেত্রে আসে, ব্যক্তির ক্ষেত্রে উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সেই কাজটি করতে পারে, কেবলমাত্র সেই কাজটি করতে পারে। এই যে দেখো এখানে অনলি আসছে, অনলিটা কার ক্ষেত্রে আসছে? ব্যক্তির ক্ষেত্রে। হির পাশে অনলি এসেছে, অর্থাৎ এখানে হি হলো একজন ব্যক্তি, ব্যক্তির পাশে আসছে অনলি। এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে যদি অনলি অথবা এলোন ব্যবহৃত হয় তাহলে আমরা এটাকে নাবোধক করব কিভাবে? আমরা এটার পরিবর্তে আমরা লিখব নান বাট, অর্থাৎ অনলি এলোন থাকলে মনে রাখতে হবে নান বাট ব্যবহার করতে হবে। অনলি এলোনের ক্ষেত্রে নান বাট। তাহলে আমরা এখানে
অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমাদের নান বাট লাগিয়ে দিলেই চলবে প্রথমে অনলির জায়গায়, তাহলে নান বাট বাক্যের প্রথমে নান বাট, তারপরে বাকি অংশ লিখে দেব নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। বাস, নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ সে ছাড়া কেউ এই কাজটি করতে পারে না, অর্থ ঠিক রয়ে গেল। হি লিভস অ্যালোন ইন দ্য হাউস, এবার অ্যালোন দিয়ে আমরা একটা করছি, হি লিভস অ্যালোন ইন দ্য হাউস, সে বাড়িতে একাই থাকে, সে বাড়িতে একাকী বাস করে। এখন যেহেতু অ্যালোন, আমি আগেই বলেছি অনলি এবং অ্যালোন যুক্ত কোন সেন্টেন্স যদি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে সেখানে নান বাট লাগবে, এবং নান বাটটা কোথায় ব্যবহৃত হবে? সেন্টেন্সের প্রথমে। তাহলে নান বাট হি লিভস, অ্যালোন শব্দটা আর আসবে না যেহেতু এটার পরিবর্তে নান বাট হি লিভস ইন দ্য হাউস। নিশ্চয়ই তোমরা এই ধরনের বাক্য আসলে আরো পারবে, নান বাট হি লিভস ইন দ্য হাউস। তো আমরা আরেকটি বাক্য লিখতে পারি, একটু আগেও লিখেছিলাম, only Allah can save us from danger, কেবলমাত্র আল্লাহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন, কেবলমাত্র আল্লাহই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। নিশ্চয়ই তোমরা এটা বুঝে গেছো, যেহেতু এখানে অনলি রয়েছে আর বাক্যটা এখানে কোনো বস্তুবাচক সাবজেক্ট নয়, এখানে আল্লাহ, তা কাজেই অনলির ক্ষেত্রে আমরা কি বসাবো? নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম, আগের মতোই ডেঞ্জার। তাহলে আমরা দেখলাম যে ব্যক্তিবাচক সাবজেক্টের পূর্বে ট্রান্সফরমেশনে যদি অনলি অথবা অ্যালোন দিয়ে বাক্যটি শুরু হয় এবং সেটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে বাক্যের প্রথমে নান বাট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ হয়ে যাবে, অনলি অ্যালোন শব্দটা উঠে যাবে। তাহলে নান বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার। তো এবার আমরা আসি, যেটা তো ব্যক্তির ক্ষেত্রে গেল, এবার অনলি শব্দটা যদি বস্তুবাচক কোন শব্দের পূর্বে বসে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটিকে কিভাবে নাবোধক করতে হবে? মনে রাখতে হবে বস্তুর ক্ষেত্রে, বস্তু কি? বস্তুর ক্ষেত্রে যে কোনো জিনিস, বই খাতা কলম অর্থাৎ নাম ছাড়া যে কোনো জিনিস, বস্তুর ক্ষেত্রে যদি অনলি শব্দটা আসে তাহলে সেই ক্ষেত্রে অনলির পরিবর্তে আমাদেরকে নিতে হবে নাথিং বাট। ব্যক্তির ক্ষেত্রে আসছিল নান বাট, এখন বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে বসাতে হবে নাথিং বাট। যেমন মনে করো হি হ্যাজ অনলি ফিউ বুকস, এ ফিউ দিতে পারো, হি হ্যাভ অনলি এ ফিউ বুকস।
হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। তাহলে আমরা এখানে এখানে যেহেতু অনলি রয়েছে আর ফিউ বুকস, এ ফিউ বুকস এটা বস্তু, বুকস হলো বস্তু, এ ফিউ বুকস মানে খুব অল্প কয়টা, খুব সামান্য। তাহলে তার খুব সামান্য কয়টা বই আছে, তার কেবল খুব সামান্য কয়টা বই আছে বা অল্প কয়টা বই আছে। তাহলে যেহেতু এই ফিউ বুকস এটা বস্তু, এই বস্তুর আগে অনলি এসেছে, এখানে কিন্তু নান বার দিলে চলবে না, এখানে দিতে হবে নাথিং বার। তাহলে হি হ্যাজ অনলির পরিবর্তে নাথিং বাট, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। এখন তোমাদের আরো দু একটা উদাহরণ আমি দিচ্ছি, তোমরা নিজেরাও সেটা বুঝে করতে পারবে, মনে মনে সেগুলো করে ফেলবে, পরে খাতায় লিখবে। যেমন দেখো, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, দর্শনীয়, দেখা যায়, কেবল চারটাই দেখা গিয়েছিল। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। এখন দ্য মুন এটা একটা সাবজেক্ট, তাহলে এর আগে অনলি বসেছে। দ্য মুন এটা বস্তুবাচক শব্দ, এটা কোনো প্রাণীবাচক শব্দ নয়, ব্যক্তিবাচক শব্দ নয়। তাহলে দ্য মুন যেহেতু বস্তুবাচক, তাহলে আমরা এখানে দিয়ে দিব নাথিং বাট, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। অর্থাৎ চাঁদ ছাড়া কিছুই দেখা যায়নি, চাঁদই দেখা গিয়েছে, ভিজিবল, বাস হয়ে গেল। তাহলে আমরা দেখলাম বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে সেই অনলির জায়গায় নাথিং বাট বসে। আরো দু একটি উদাহরণ দেই। আই হ্যাভ অনলি সাম রাইস ইন মাই হাউস। তোমরা লিখতে পারো, আই হ্যাভ অনলি সাম রাইস, আই হ্যাভ অনলি সাম রাইস ইন মাই হাউস। আমার বাড়িতে অল্প কিছু চাউল আছে, সামান্য চাউল আছে। এখন কি দিবে? অনলি আছে এখানে, আবার রাইস এটা বস্তু, এটা কোনো ব্যক্তি না, অতএব অনলি জায়গায় কি হবে? নাথিং বাট হবে। আই হ্যাভ নাথিং বাট, I have nothing but some rice in my house, in my house। তাহলে আমরা বুঝতে পেরেছি, এরকম আরো যত বাক্য আসবে তোমরা লক্ষ্য করবে যে অনলি বা এলন, এই শব্দ দুটো অনলি বা এলন ব্যক্তির ক্ষেত্রে যদি বসে তাহলে নান বাট, এবং অনলি শব্দটা যদি বস্তুর ক্ষেত্রে বসে তাহলে নাথিং বাট ব্যবহার করতে হবে। এবার আমরা আসব যে অনলি শব্দটা যদি কারো বয়স বা কোনো সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাথিং বাট দিলেও চলবে না, নান বাট দিলেও চলবে না। কারো বয়সের ক্ষেত্রে বা কোনো সংখ্যা বোঝানোর ক্ষেত্রে তখন নট মোর দেন ব্যবহার করতে হবে। যেমন দেখো, বয়স বা সংখ্যার ক্ষেত্রে, আমি সংক্ষেপে লিখছি, বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি, অনলি যদি থাকে তাহলে সেখানে এই অনলির পরিবর্তে অনলি থাকলে কি হবে? নট মোর দেন, নট মোর দেন হবে, অথবা নট লেস দেন,
নট লেস দেনও ব্যবহার করা যাবে। তো নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করা যাবে। এখন যদি আমি বলি মাই আঙ্কেল ওয়াজ অনলি 22, মাই আঙ্কেল ওয়াজ 20 লাগলেও চলে, মাই আঙ্কেল ওয়াজ 20 অথবা 25 দিলাম, আমার আঙ্কেলের বয়স ছিল মাত্র 25 বছর, 25। এখন দেখো এই যে 25 এটা বয়স, আঙ্কেলের বয়স। আঙ্কেল অর্থ কি? মামা, চাচা। তাহলে মাই আঙ্কেল ওয়াজ 25, আমার মামার বয়স ছিল মাত্র 25 বছর, এটা বয়সের ক্ষেত্রে। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে মাই আঙ্কেল ওয়াজ নট মোর দেন 25, সোজা। এখন আমি কি লিখবো? মাই আঙ্কেল ওয়াজ, যেহেতু 20 এটা বয়স আছে, বয়সের ক্ষেত্রে আমি নট মোর দেন, আমি নট মোর দেনই লিখছি। তাহলে মাই আঙ্কেল ওয়াজ নট মোর দেন 25। He was only 60, তাহলে তুমি এটাকে যদি নেগেটিভ করো তাহলে কি হবে? He was not more than 60, বাস হয়ে গেল, খুব সহজ বয়সের ক্ষেত্রে। এখন তুমি সংখ্যা, যেহেতু এখানে বলা হয়েছে বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলি থাকলে, এখন আমি সংখ্যার একটা উদাহরণ দেই। এটা তো বয়স গেল, সংখ্যার উদাহরণ দেই। যেমন he has only 10 books, he has only 10 books, তার মাত্র 10টা বই আছে। তাহলে তুমি এটাকে নেগেটিভ করলে, যেহেতু সংখ্যা বুঝিয়েছে 10 বুকস, এখানে সংখ্যা বুঝিয়েছে, তাহলে নট মোর দেন লাগিয়ে দিবে অনলের পরিবর্তে। তাহলে আমরা লিখতে পারি হি হ্যাজ নট মোর দেন 10 বুকস, 10 বুকস হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে অনলি শব্দটা 3টি জায়গায় 3 ভাবে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি অনলি আসে তাহলে এটাকে নেগেটিভ করতে হলে নান বার্ড ব্যবহার করতে হবে। সেখানে অ্যালোনও থাকতে পারে, অনলি বা অ্যালোন, নান বার্ড ব্যবহার করতে হবে। আবার যদি কোনো বস্তু থাকে, বস্তুর ক্ষেত্রে যদি অনলি আসে তাহলে সেই অনলির পরিবর্তে নাথিং বার্ড ব্যবহার করতে হবে। আবার অনলি যদি কারো বয়সের ক্ষেত্রে ব্যবহৃত হয় অথবা কোনো সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়, তখন সেই অনলির পরিবর্তে নট মোর দেন ব্যবহৃত হবে অথবা নট লেস দেন ব্যবহৃত হবে। এখন তোমরা যদি এই অনলি নিয়ে যত তোমাদের আগে যেরকম তোমাদের সমস্যা ছিল বা কোন ক্ষেত্রে কি, এবার তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা এটা মনে রাখবে। এবার আমরা যাব আরেকটি শব্দ, যদি মাস্ট শব্দটি থাকে। মাস্ট, বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে, MUST মাস্ট, মাস্ট থাকলে তাহলে এটার নেগেটিভ করতে হবে মাস্টের পরিবর্তে ক্যানট বাট, ক্যানট বাট ব্যবহার করতে হবে মাস্টের পরিবর্তে। তবে আরেকটা শব্দ ইউজ করা যায়, ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। ক্যানট হেল্প, তোমরা যদি ক্যানট হেল্প ব্যবহার করো মাস্টের পরিবর্তে তবে কিন্তু একটু ঝামেলা আছে। ক্যানট হেল্প ব্যবহার করলে
এই হেল্পের পরে যে ভার্বটা আসবে, ভার্ব, ওই ভার্বের পরে আবার আইএনজি যুক্ত করতে হবে। উদাহরণ দিলেই তোমরা বুঝবে। এই জন্য তোমরা ক্যানট হেল্প ব্যবহার তোমরা না করলেও চলবে, সেটা না করে তোমরা ক্যানট বাট ব্যবহার করো। যেমন মনে করো, ইউ মাস্ট টেল দ্য ফ্যাক্ট, ইউ মাস্ট টেল দ্য ফ্যাক্ট, ইউ মাস্ট টেল দ্য ফ্যাক্ট। এখন মাস্ট আছে, এই বাক্যটাকে আমরা নেগেটিভ কিভাবে করব? তুমি অবশ্যই ঘটনাটি বলবে, বর্ণনা করবে। এখন তুমি সরাসরি মাস্টের পরিবর্তে ক্যানট বাট লাগিয়ে দাও। ইউ ক্যানট বাট টেল দ্য ফ্যাক্ট, হয়ে গেল। ইউ ক্যানট বাট টেল দ্য ফ্যাক্ট। এখন যদি কেউ ক্যানট হেল্প ব্যবহার করে তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে ইউ ক্যানট হেল্প। যদি হেল্প ব্যবহার করো তাহলে এই যে ক্যানট হেল্পের পরে যে ভার্ব আসলো টেল, বলা, এটার পরে কিন্তু আইএনজি যুক্ত হয়ে যাবে। ইউ ক্যানট হেল্প টেলিং দ্য ফ্যাক্ট। আমি পুরোটা লিখলাম না যেহেতু সময় কম। তাহলে ইউ ক্যানট হেল্প টেলিং দ্য ফ্যাক্ট। অতএব ইউ ক্যানট হেল্প ব্যবহার করতে পারবে, কিন্তু মনে রাখতে হবে যদি ইউ ক্যানট হেল্প ব্যবহার করো তাহলে অবশ্যই তার পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর এটা যদি তুমি মনে রাখতে না পারো তাহলে তোমার জন্য খুবই সহজ, ক্যানট বাট ব্যবহার করবে মাস্ট থাকলে নেগেটিভের জন্য। তো আরো আমরা উদাহরণ দিতে পারি, যেমন দে মাস্ট obey the rules, দে মাস্ট obey the rules। তাদেরকে অবশ্যই নিয়ম পালন করতে হবে। তাহলে আমি এটার উত্তর আর লিখছি না, মুখে বলে দিচ্ছি। দে মাস্ট obey the rules, এখানে মাস্টের পরিবর্তে আমরা ক্যানট বাট লাগিয়ে দিব। দে ক্যানট বাট obey the rules, অর্থাৎ তাদেরকে এই নিয়ম পালন না করলে চলবে না। তো এবার আমরা আরেকটি শব্দ দেখব। এর মধ্যে এটা দিয়ে প্রায় তোমাদের পরীক্ষাতেও আসে, হ্যাড, হ্যাড টু। যদি হ্যাড টু থাকে তাহলে আমরা কি করব? এই হ্যাড টু থাকলেও মাস্টের ক্ষেত্রে যেরকম হয়েছিল ক্যানট বাট, আর হ্যাড টু থাকলে হবে কুড নট বাট, কুড নট বাট। যেহেতু হ্যাভের পাস্ট টেন্স হলো হ্যাড, হ্যাড টু, এই জন্য হ্যাড টু থাকলে হবে কুড নট বাট। আবার কুড নট হেল্প, ঠিক ওরকম কুড নট হেল্প। যদি কুড নট হেল্প ব্যবহার করো সেই হেল্পের পরে তোমাকে পারবে শেষে আইএনজি বসাতে হবে। এই জন্য আমরা হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট দিয়ে আমরা বাক্যটাকে নেগেটিভ করব। আমরা এবার উদাহরণে আসি, যেমন হি হ্যাড টু গো দেয়ার, হি হ্যাড টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হয়েছিল। আমরা দেখলাম হ্যাড টু, হ্যাড টুর পরিবর্তে আমরা যদি না বোধক করি তাহলে কুড নট বাট হয়ে গেল। হি could not but go there, he could not but go there। বাস নাবোধক হয়ে গেল। আমি একটাই উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। আবার যদি হেল্প দিয়ে করো তাহলে হি কুড নট হেল্প গোয়িং দেয়ার হবে। এখন আমরা যাচ্ছি যে কোনো বাক্যে যদি এভরি অথবা অল থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? এভরি, EVERY, এভরি অথবা অল,
এভরি অথবা অল দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে তোমরা কিভাবে নেগেটিভ করবে, তাহলে এটা তোমাদের লিখে নিতে হবে যে এভরি বা অল এর পরিবর্তে প্রথমে বসবে বাক্যের দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো বসার পরে এভরি বা অল এর পরে যে শব্দটা থাকবে সেই শব্দ বসবে। এই জন্য আমি এখানে লিখছি তার পরের শব্দ, অর্থাৎ এভরি অল এর পরে যে শব্দটা থাকবে সেটা এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে যে শব্দটা ছিল সেটা বসবে, তারপরে বসবে বাট, বাটের পরে বাকি অংশ, বাকি অংশ বসবে, বাটের পরে বসবে বাকি অংশ। যেমন আমরা উদাহরণ দিলে এখন ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এভরি কিং হ্যাজ এ ক্রাউন। এভরি কিং হ্যাজ এ ক্রাউন। প্রত্যেক রাজার একটা মুকুট থাকে। এখন এভরি, আমি বলেছি যদি এভরি থাকে কোন সেন্টেন্সে তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করে নাবোধক করতে হবে। তাহলে এভরির পরিবর্তে আমি লিখছি দেয়ার ইজ নো, এর পরের শব্দ হলো কিং, আমি কিং লাগিয়ে দিচ্ছি এখানে, দেয়ার ইজ নো কিং। তারপরে হলো বাট, আমি যে বাট লাগিয়ে দিলাম বাট, এরপরে বাটের পরে দেয়ার ইজ নো কিং বাট হ্যাজ এ ক্রাউন, এরপরে বাকি অংশ, এই বাকি অংশ হলো হ্যাজ এ, কিং এর পরে বাট, বাটের পরে বাকি অংশ, বাকি অংশ থাকে হ্যাজ এ ক্রাউন, হ্যাজ এ ক্রাউন। তাহলে আমাদের কি দাঁড়ালো বাক্যটা? এভরি কিং হ্যাজ এ ক্রাউন। এটাকে যদি আমরা নাবোধক করি দেয়ার ইজ নো কিং বাট হ্যাজ এ ক্রাউন, অর্থাৎ এমন কোন রাজা নাই যার মুকুট নাই। বাস হয়ে গেল। এরকম তোমরা আরেকটা দিলে, উদাহরণ দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। every man hates a liar. Every man hates a liar. প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এভরির পরিবর্তে আমরা কি লাগাবো? দেয়ার ইজ নো, তারপরে পরের শব্দ আছে ম্যান, আমরা লাগিয়ে দিব দেয়ার ইজ নো ম্যান। তারপরে এরপরে হবে বাট, তারপরে বাকি অংশ হেটস এ লায়ার। খুব সহজ, হেটস এ লায়ার। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো এবং দেখো তোমাদের জন্য একদম সহজ এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। তাহলে এরকম আরো উদাহরণ দিতে পারি। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে যা এখন দিলে পরবর্তী কাজের আমাদের সময় কমে যাবে, এই জন্য আমি আর বেশি উদাহরণ দিচ্ছি না। তোমরা এরকম গ্রামার বইতেও তোমরা দেখে নিবে যে যথেষ্ট উদাহরণ আছে। অল দিয়ে যদি বলি যে অল ম্যান আর মর্টাল, দেয়ার ইজ নো ম্যান বাট ইজ মর্টাল। এবার আমরা সর্বশেষ, আমরা যেহেতু সময় আমাদের অনেক হয়ে গিয়েছে, আমরা আরেকটি রুল তোমাদেরকে করিয়ে দিচ্ছি, করার পরে ইনশাল্লাহ আমাদের এই ক্লাস শেষ হবে। তা আমরা আরেকটি রুলে যাচ্ছি, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, অ্যাজ সোন অ্যাজ। তোমরা খুবই পরিচিত রয়েছ অ্যাজ সোন অ্যাজ। যদি অ্যাজ সোন অ্যাজ থাকে, এটাকে নেগেটিভ করতে হলে কি হবে? তোমরা লিখতে পারো, এটার একটা সূত্র রয়েছে। প্রথম লিখতে পারো অ্যাজ সোন অ্যাজ এর জায়গায় নো সোনার, নো সোনার হ্যাট। তারপরে বসবে বাক্যটার সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি।
এরপরে বসবে বাকি অংশ। এখন উদাহরণ না দিলে তোমাদের ক্লিয়ার হবে না, উদাহরণ দিলেই তোমরা বুঝবে। বাকি অংশের পরে এখানে দেন বসবে, THAN, নট EN, THAN, দেন বসবে প্লাস দ্বিতীয় সেন্টেন্স বসবে, প্লাস দ্বিতীয় সেন্টেন্স। এখন বাক্যটা লিখলেই তোমাদের ক্লিয়ার হবে। যেমন as soon as the thief saw the police, as soon as the thief saw the police, he ran away. এই যে he ran away, এটা দ্বিতীয় সেন্টেন্স, এই জন্যই বলা হয়েছে লাস্টে দ্বিতীয় সেন্টেন্স। এবার লক্ষ্য করো, as soon as the thief saw the police, he ran away, অর্থাৎ চোরটা পুলিশকে দেখা মাত্রই দৌড়ে পালালো। অর্থাৎ চোর পুলিশকে দেখা মাত্রই দৌড়ে পালালো। এখন এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে তোমাদের একটু খেয়াল রাখতে হবে এবং একটু বারবার চর্চা করতে হবে। রুলটা চর্চা করলেই তোমাদের এই ধরনের সব বাক্য তোমাদের করা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এবার এখন as soon as এর জায়গায় নো সোনার হ্যাট, আমি এখন নো সোনার হ্যাট লাগিয়ে দিচ্ছি। নো সোনার হ্যাট লাগিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট বসবে, নো সোনার হ্যাট, সাবজেক্ট হলো দা থিপ, এটাই সাবজেক্ট, দা থিপ, নো সোনার হ্যাট দা থিপ। এখন এইখানে আছে স, ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এই সাবজেক্টের পরে যে ভার্বটা আছে দা থিপ সাবজেক্ট, এই যে এখানে ভার্বটা আছে, ভার্বটা কিন্তু V3, সোর পাস্ট পার্টিসিপল কি সি, সো, সিন। তাহলে নো সোনার হ্যাড দা থিপ, এখন তোমাকে কি করতে হবে, সিন, ভার্বের পাস্ট পার্টিসিপল সিন, কি দা পুলিশ, সিন দা পুলিশ। দেখা যায় কিনা দা পুলিশ। তোমার কিন্তু এই অংশ হয়ে গেল, নো সোনার হ্যাড দা থিপ সিন দা পুলিশ। এখন কি করতে হবে, এই যে বাকি অংশ দা পুলিশ পর্যন্ত লিখলাম, এরপরে বসাইতে হবে দেন, THAN, দেন, এরপরে দ্বিতীয় সেন্টেন্স হলো হি ran away। যেহেতু কমার পরে যে সেন্টেন্সটা রয়েছে এটাই দ্বিতীয় সেন্টেন্স, তাহলে দেন হি ran away, হি ran away। তাহলে এই বাক্যটা একটু খেয়াল করলেই সহজ হয়ে যাবে, একটু দেখলে কঠিন মনে হয়, কিন্তু নিয়ম অনুযায়ী তুমি যদি করো এবং কোন জায়গায় নো সোনার হ্যাট বসবে, কোন জায়গায় তোমার V3 বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এবং দেন কোথায় বসবে, এইগুলো খেয়াল রাখলেই তুমি এরকম সেন্টেন্স আরো করতে পারবে। আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের ক্লাসের ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা আরেকটি সেন্টেন্স লিখছি, তাতে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো, as soon as I reached the station, I reached the station, as soon as I reached the station, the train left. The train left. As soon as I reached the station, the train left. এখন দেখো নিয়ম অনুযায়ী কি হবে, as soon as
তুমি কি লাগাবে? নো সোনার হ্যাট, নো সোনার হ্যাট। তারপরে সাবজেক্ট আই, আই। এখন রিস্ট, এখানে কিন্তু রিস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, তাহলে আমরা যেটা আছে সেটাই রাখবো। রিস্ট, রিস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল একই, রিস্ট। তাহলে নো সোনার হ্যাট, আই রিস্ট দ্য স্টেশন, দ্য স্টেশন। এখানে কমা আছে, কমার পরিবর্তে এই যে আমি দেন বসিয়েছিলাম, এখানে দেন বসবে। দেন দ্য ট্রেন লেফট, বাকি অংশ হলো দ্য ট্রেন, দ্য ট্রেন লেফট। তাহলে নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই গাড়িটি ছেড়ে দিল। তাহলে আমরা যতটুকু পড়েছি বা চর্চা করেছি, আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, তোমরা অবশ্যই এ থেকে উপকৃত হবে। তোমাদের এটা ইউটিউবেও দিয়ে দেওয়া হবে এবং ফেসবুক পেজে ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে গিয়ে তোমরা এটা দেখে নিবে এবং প্রয়োজনে বারবার দেখে নিবে। আমরা পরবর্তী অংশগুলো আবার এক সময় করে নিব। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার এই ক্লাসকে উপভোগ করতে পেরেছ এবং এটা সেভ করে রাখবে। তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।